দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানাবো শিরোনাম। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা। শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি, ভেবে চিন্তে প্রার্থী বাছাই করতে চায় ভোটাররা। যে প্রার্থী আপনার আগামী দিনে আমাদেরকে আশ্বাস দিবে, আমরা সেই প্রার্থীকে ভোট দেব। এখানে কিছু মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, একটা সরকারি হাসপাতাল রয়েছে, সেটাকে আমরা আধুনিকায়ন করার চেষ্টা করব। বান্দরবানে আলী কদম কলেজের যাত্রা শুরু। স্বাধীনতার 5 দশক পর কলেজ শূন্য পাহাড়ি জনপদের স্বপ্ন পূরণ, দিন বদলের প্রত্যাশা। একসঙ্গে 5 সন্তানের বাবা মা হলেন সুমন অ্যানি দম্পতি। 1 দশক সন্তানহীন উৎকণ্ঠার অবসান। নবজাতকেরা প্রিমাচিওর হওয়ায় কিছুটা ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতকে উন্নত করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটারদের চাওয়া গণমানুষের হয়ে যে প্রার্থী কথা বলবেন, চাওয়া পাওয়াকে গুরুত্ব দিবেন, তাদেরকেই নির্বাচনে বেছে নিতে চান তারা। সকালে সীতাকুণ্ড 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন মিরেরহাট বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। বিজয়ী হলে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সেবাকে প্রাধান্য দিয়ে গণমানুষের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন ভোটারদের। মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে যে প্রার্থী প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে, তাকেই বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা। মানুষের মান উন্নয়নে যে প্রার্থী আপনার আগামী দিনে আমাদেরকে আশ্বাস দিবে, আমরা সেই প্রার্থীকে ভোট দেবো ইনশাআল্লাহ। অনেক বেকার মানুষ আছে এখানে, বা পড়ালেখা করে বেকার ঘুরতেছে, এই বেকারত্বটা দূর করতে হবে। আমাদের সরকার আমলে যে এমপিগুলো হয়েছিল দেশপ্রেমিক ছিল না। আমার সর্বপ্রথম কাজ থাকবে এখানে কিছু মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, একটা সরকারি হাসপাতাল রয়েছে, সেটাকে আমরা আধুনিকায়ন করার চেষ্টা করব। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের 9টি ওয়ার্ডে গণসংযোগ করেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মহেশখালী টু কক্সবাজার সেতু নির্মাণ এবং প্রতিটি গ্রামকে উন্নত নিরাপদ শহরে রূপান্তরের পাশাপাশি মহেশখালী মাতারবাড়ি এবং দলঘাটায় চলমান মেগা প্রকল্পে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে চাকুরির প্রতিশ্রুতি দেন তিনি। মানুষের একটাই দাবি, আমাদের মহেশখালীতে আমাদের লবণ পানির দর বিক্রি হচ্ছে, কক্সবাজার মহেশখালী সেতু কুতুবদিয়া সেতু আমাদের প্রোডাক্টিভ ওয়ার্কের মাধ্যমে আমাদের বেড়িমাত নির্মাণ, এগুলো হচ্ছে আমাদের দাবি। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সাথে 18টি চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। স্কুল, স্বাস্থ্য, জমি বরাদ্দ, আপনাদের ন্যায্য সরকার থেকে যেগুলো আছে ন্যায্য অনুযায়ী সেগুলো যেন আপনারা পান, প্রতিটি শ্রমিকের নিকট যেন সমবর্তন হয়। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। মহেশখালীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত কক্সবাজার 2 আসনের বিএনপি প্রার্থী। সেখানে আছেন সহকর্মী এহসান আল কুতুবী। জানবো এহসানের কাছ থেকে বিস্তারিত তথ্য। এহসান, প্রচারণায় কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থী, আর সেক্ষেত্রে জনমানুষের সাড়া সেখানে কেমন দেখছেন? হ্যাঁ সোহার, প্রথম বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে প্রথম দফা প্রার্থী ঘোষণার সময় কিন্তু কক্সবাজার 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। পরে গত 4 তারিখ কিন্তু তার নাম ঘোষণা করা হয়েছে এবং এই সময়টার মধ্যেও কিন্তু তিনি প্রচারণা দলের পক্ষে 31 দফা সহ বিভিন্ন প্রচারণা চালিয়েছেন এবং এখনও তার নাম ঘোষণার পর থেকেও তিনি ডোর টু ডোর হাউস ক্যাম্পেইন করে যাচ্ছেন এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং যেহেতু তিনি আগেও 2 বার সংসদ সদস্য ছিলেন, সেই সংসদ সদস্য থাকাকালীন তিনি যে উন্নয়ন করেছেন মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে, কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলে তিনি যে উন্নয়ন করছেন সেই কথা মানুষ ভুলেননি এবং তিনি এবারও বলছেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং হিসেবে
তাকে যদি এবারও সাধারণ মানুষের মাঝে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আগ্রহ, দীর্ঘদিন পরে ভোট দিবে, সেই যে তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশার যে ভোট, সেটি যদি ধানের শীষের পক্ষে দেন, তাকে যদি নির্বাচিত করেন, তিনি এবারও মহেশখালী কুতুবদিয়া এই আসনটিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লবণের ন্যায্য মূল্য পাওয়া, এবং পাশাপাশি হচ্ছে মহেশখালী এবং কক্সবাজারের সেতু নির্মাণ, পাশাপাশি কক্সবাজার, কুতুবদিয়া এবং মগনামা এই চ্যানেল ও সেতু নির্মাণ সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এর পাশাপাশি গ্রামাঞ্চলকে শহরে পরিণত করার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, বিভিন্ন ভবন সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে মহেশখালীর জন্য বিখ্যাত হচ্ছে পান। এই পানের দাম যাতে ন্যায্য মূল্য যাতে শ্রমিকরা পায়, সেটিও তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করার জন্য তিনি সবার দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং মানুষের পক্ষ থেকেও তিনি সাড়া পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সোহার, এহসান, আপনাকে অনেক ধন্যবাদ। স্বাধীনতার পর দীর্ঘ 5 দশকের বেশি সময় কলেজ শূন্য ছিল বান্দরবানের আলীকদম। শেষ পর্যন্ত একদল স্বপ্নবাজ মানুষের হাত ধরে বদলে গেল পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। বহু চ্যালেঞ্জ পেরিয়ে অনুমতি, নির্মাণ আর প্রস্তুতির সকল ধাপ অনুসরণ করে যাত্রা শুরু করলো আলীকদম কলেজ। স্বাধীনতার 53 বছরেও কলেজ শূন্য ছিল বান্দরবানের আলীকদম। অবশেষে কয়েকজন স্বপ্নবাজ উদ্যোক্তাদের প্রচেষ্টায় বদলে গেল সেই চিত্র। 2023 সালে উদ্যোগ গ্রহণ, 2024 সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতি, স্থানীয় প্রশাসন, জমিদাতা ও অর্থদাতাদের সহযোগিতায় 8 একর জমিতে শুরু হয় নির্মাণ কাজ। এলাকার গরিব কন্যা, গরিব ছেলেদের স্বার্থে, এলাকার স্বার্থে, লেখাপড়া করার স্বার্থে এবং খরচ করার জন্য আমি এই জায়গাটা দান করেছি। যারা দুর্গম এলাকার বাসিন্দা আছে, বিশেষ করে তাদের ছেলে মেয়েদের শিক্ষার পথকে সুগম করবেন। ছেলে পান যেন মানুষ হইতে পারে, এই জন্যে জমি দান করে দিই। এই আলীকদম কলেজ আমাদের জন্য শুধুমাত্র একটা ভবন নয়, এটা আমাদের আশার, আমাদের প্রজন্মের পথ চলার প্রতীক। চলতি বছরের 28 জুলাই পর্যবেক্ষণ শেষে মেলে পাঠদানের ছাড়পত্র। এরপর 2025-26 শিক্ষাবর্ষে মানবিক বিভাগের শতাধিক শিক্ষার্থী নিয়ে গত 3 নভেম্বর আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করে আলীকদম কলেজ। এতে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। ভবন পেয়েছি, একটি কলেজ পেয়েছি যেখানে আমরা আমাদের মতো করে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছি। আমার দূরে যাইতে হইতেছে না লেখাপড়া করার জন্য, আমি এখানে চান্স পাইতেছি লেখাপড়া করার। আছে আলীকদম কলেজ আছে বলে এই আলীকদম কলেজে এখন পড়তেছি। একাডেমিক স্বীকৃতি অর্জন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই আশা করব আমরা স্বীকৃতি পাবো। ভবিষ্যতে সবাই পড়ালেখা করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। কলেজের 5 তলা একাডেমিক ভবন ও 4 তলা ছাত্রাবাসের নির্মাণ কাজ চলমান। একাডেমিক স্বীকৃতি, এমপিও ভুক্তি ও সরকারিকরণের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। কাবিটা থেকেও কিছু প্রকল্প দিয়ে কলেজটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা আমাদের ইচ্ছা আছে অন্তত আমরা চেষ্টা করব আগামী 2 বছরের মধ্যে যাতে এটা সরকারিকরণ করা যায়, ওই লক্ষ্যে আমরা আগাচ্ছি। পাহাড়ি অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এই কলেজ হবে নতুন দিগন্ত, বলছেন স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ। চট্টগ্রামে ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। নিত্যপণ্যের লাগামহীন দামে এমনিতেই দিশেহারা তারা, তার উপর প্রতি লিটার তেলে 6 টাকা বেড়ে যাওয়াকে বাড়তি দুশ্চিন্তায় বলে মনে করছেন। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীদের চাপে সরকার দাম বাড়িয়েছে, ফলে বাজার এখন ব্যবসায়ীদের হাতে জিম্মি। দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অন্যদিকে বিক্রেতাদের অনেকেই জানিয়েছেন এখনো নতুন দামে ভোজ্য তেল কিনে তুলতে পারেননি। এ অবস্থায় বিক্রিতে তৈরি হয়েছে দ্বিধা ও অস্থিরতা। সম্প্রতি সরকার প্রতি লিটার বোতলজাত তেলে 6 টাকা এবং খোলা তেলে 4 টাকা মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে 910 টাকা করে নিয়েছে 5 লিটার তেল, আজকে কিনতে আসলাম কোনো দোকানে 960 টাকা, কোনো দোকানে 950 টাকা। 2 মাস 3 মাস 1 মাস পর পর অটোমেটিক বাড়তেছে। ইনকামটা বাড়া নাই, কিভাবে কষ্ট করে চলতে হয় এটা উপরে আল্লাহ জানার, আমি জানি। দেশে যদি তেল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, আর বাংলাদেশের মানুষ আরো বর্ত হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ বিক্রেতারা কি বলছেন, এ বিষয়ে কি জানতে পারলেন আপনি? আসলে বিক্রেতারা তেমন কিছুই জানে না। তারা বলছেন যে যারা
তেল সরবরাহ করেন তারা সরকারের যে দাম বেঁধে দিয়েছে 6 টাকা বৃদ্ধি এবং খোলা তেলে 4 টাকা বৃদ্ধি সেইভাবেই তারা বিক্রি করছেন এবং এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা দোকানিরা তারা সেভাবেই কিনে নিচ্ছেন এবং দোকানিরা যে দামে বিক্রি করছেন সেটা আবার সাধারণ যারা ভোক্তারা রয়েছেন তারা সেটি কিনছেন। তবে এই যে ভোজ্য তেলের নতুন করে আসলে 6 টাকা দাম বৃদ্ধি বোতল যাতে সেটি আসলে এক ধরনের ভোক্তাদের বোবা কান্না। তারা আসলে বলছেন যে এমনিতেই নিত্য পণ্যের বাজারে আসলে তাদের যে নাবিশ্বাস সেটি আসলে বলার মতো বা দেখার মতো কেউ নেই, তার সাথে এখন সরকারিভাবে যে এইসব পণ্যের দাম বৃদ্ধি হয় সেটিতে তারা আরো বেশি কষ্টে পড়ে যান। বিশেষ করে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারাও আসলে বলছেন যে প্রতিদিন ঘোষণা ছাড়া নানা ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, ফলে যারা এখানে ক্রেতারা আসেন তাদের সাথে এখানকার বিক্রেতাদের অনেক সময় বাকবিতণ্ডাও আসলে তৈরি হয়ে যায়। এই বিষয়গুলো তারা বলছেন। তবে এখানে আমরা ক্রেতাদের সাথে তেলের বিষয় নিয়ে কথা বলেছিলাম, তারা বলছে যে সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এই তেলের দামটি বৃদ্ধি করছে। অর্থাৎ সরকারি ঘোষণার আগেই তাদের সাথে বৈঠকের আগেই কিন্তু ব্যবসায়ীরা 9 টাকা বৃদ্ধি করেছিল, পরবর্তীতে সরকারের সাথে সেটি দর কষাকষি করে ব্যবসায়ীরা 6 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পেরেছেন এবং এটিকে আসলে সরকারের যে নিয়ন্ত্রণহীন যে বাজারের উপর সেটি আসলে প্রকাশ পেয়েছে বলে এখানকার যারা ভোক্তারা রয়েছেন তারা আসলে বলছেন। তারা বলছেন যে এই ধরনের যে দাম বৃদ্ধি সেটি আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না এবং তাদের যে দুরবস্থা আর্থিক সেটিতে তারা আরো যেমন মানসিক কষ্টে পড়েছেন তেমনি কিন্তু আসলে আর্থিকভাবে কষ্ট পড়েছে। সব মিলিয়ে এই যে দাম সেটি আসলে ন্যায্য নয় দাবি করে আসলে এটি আবারও সরকার সাধারণ ভোক্তাদের কথা বিবেচনা করে এটি আরো বিবেচনা করার কথা বলছে এবং অন্যান্য যে পণ্যের বাজার রয়েছে সেখানেও আসলে সরকারি যে নিয়ন্ত্রণ সেটি প্রতিষ্ঠা করার কথা বলছে। তারা বলছেন যে এই ব্যবসায়ীদের চাপে যদি আসলে সরকার দাম বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে আসলে সরকারের যে ব্যবস্থা বা সরকারি যে আইন সেটি আসলে ঠিকভাবে আসলে প্রয়োগ করতে পারছে না সরকার। এর কারণে সরকারের উপর আসলে ব্যবসায়ীরা চাপ প্রয়োগ করছেন বলে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন ভোক্তারা রয়েছেন তারা সেটি। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ 1 দশক ছিলেন সন্তানহীন, জানিয়ে সুমন অ্যানি দম্পতির ছিল তীব্র কষ্ট ও উৎকণ্ঠা। অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়ে দম্পতির ঘর আলো করে আসে একসঙ্গে 5 সন্তান। এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে, যা নিয়ে রীতিমতো সাড়া ফেলেছে নগর জুড়ে। নবজাতক ও মা বর্তমানে নগরের 2টি আলাদা হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত সুস্থ থাকলেও নবজাতকেরা প্রিম্যাচিওর হওয়ায় কিছুটা ঝুঁকি আছে বলছেন চিকিৎসকরা। বেসরকারি হাসপাতালের এনআইসিইউর সামনে নবজাতক সন্তানদের একনজর দেখতে অধীর অপেক্ষায় ওয়াহিদুল ইসলাম সুমন। অবশেষে দেখা মিলল যমজ সন্তানদের। সেই আনন্দ প্রকাশের ভাষা নেই সুমনের। প্রায় 1 দশক আগে সাতকানিয়ার ওয়াহিদুল ইসলাম সুমনের সঙ্গে বিয়ে হয় অ্যানি আক্তারের। দীর্ঘ এই সময় দম্পতি ছিলেন নিঃসন্তান। অবশেষে সোমবার বিকেলে একটি বেসরকারি হাসপাতালে 3 মেয়ে ও 2 ছেলে সন্তানের জন্ম দেন অ্যানি। আমাদের বিয়েটা হয়েছে তো একটা বাধার মধ্যে। 10 বছর পরে আমাকে সন্তানগুলো দিয়েছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে ডাক্তার বলছিল যে প্রথমে 4টা বেবি, আলতাতে বলছিল 4টা বেবি, তো কালকে সবাই অবাক 5টা বেবি। বর্তমানে মা অ্যানি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন। অনেকটাই সুস্থ তিনি। চিকিৎসকরা জানান, নির্ধারিত সময়ের 1.5 মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয়া নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ আছে। রয়েছে অন্য একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যায়। যতদিন মোটামুটি একটা স্টেজে নিয়ে দুধ খাওয়ায় সেটেল করে মার কোলে দেয় ততদিন ভালো জানা। এমনও হয় যে একেবারে সব ঠিক আছে, হঠাৎ করে শ্বাস বন্ধ করে দিল, বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করে। এই জন্য এই মুহূর্তে ভালো আছে, 2 ঘন্টা পরে কী হবে এটা বলা যায় না। সুমন অ্যানি দম্পতির মতো উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। তবে নবজাতকদের সুস্থতার পাশাপাশি 2 হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে রয়েছেন কিছুটা দুশ্চিন্তায়। Pasión que angori basayam anatiun tia boisar kana hostor nai la ba par fuatio ja garan asa gorgie যা আসলে খরচ করে ফেলে। আমাদের দিয়ে যদি হাসপাতাল কর্তৃপক্ষ একটু সুনজরে দেখেন তাহলে আমরা বাচ্চাগুলো নিয়ে একটু সুন্দরভাবে একটা চলাচল জীবিকা একটু নির্বাহ করতে পারবো। 1 দশক সন্তানহীন থাকার পর চিকিৎসকের তত্ত্বাবধানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বা কৃত্রিম গর্ভধারণ করেন অ্যানি আক্তার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। এবছর দিবসটির প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।
দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দুদক চট্টগ্রাম। এতে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ, অর্জন, সীমাবদ্ধতা সহ করণীয় তুলে ধরেন। সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতির আওতায় পড়ে উল্লেখ করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার পাশাপাশি তরুণ প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সঙ্গত কারণেই দুদকের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভবপর নয়। এই জন্য সম্মিলিত সহযোগিতা দরকার, তবেই দুর্নীতি কমবে, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। চট্টগ্রামের পটিয়ায় উপকারভোগী ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ভিক্ষুকদের বিভিন্ন সরকারি সহায়তা পৌঁছে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। দুপুরে উপজেলার বিভিন্ন দপ্তরের উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ কর্মসূচিতে তিনি ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় বিভিন্ন জনকে মোটর রিকশা, প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল, কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, অসহায়দের মাঝে গরু ছাগল, তরুণদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দর্শক, শেষ করছি আজকের চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।